যুগনায়ক বিবেকানন্দ। প্রভাতের ইঙ্গিত। অন্তিম পর্ব। রন্ধনবিদ্যার প্রতি তাহার একটা স্বাভাবিক প্রবণতা ছিলই। রায়পুরে সর্বদা সপরিবার মধ্যে থাকার সুযোগে এবং ওই বিষয়ে পিতার সাহায্যে ও অনুকরণে তিনি ওই বিদ্যায় আরও পটুতা অর্জন করেন। রায়পুরে তিনি দাবা খেলাও শিখিয়েছিলেন এবং অভিজ্ঞ খেলোয়াড়ের সহিত প্রতিদ্বন্দ্বিতা করিতে পারিতেন। ১.৫ বৎসর রায়পুরে থাকিয়া বিশ্বনাথ সপরিবারে কলিকাতায় ফিরিয়া আসেন। তখন নরেন্দ্রনাথের শরীর সুস্থ সবল ও হৃষ্টপুষ্ট হইয়াছে, মনের সমধিক উৎকর্ষ হইয়াছে, বেশ আত্মশ্রদ্ধাও জাগিয়াছে, জ্ঞানেও তিনি সমবয়স্কদের তুলনায় অনেক অগ্রগামী হইয়াছেন। কিন্তু দীর্ঘকাল নিয়মিতভাবে বিদ্যালয়ে পাঠাভ্যাস না করায় শিক্ষকগণ তাহাকে প্রথমে ঊর্ধ্বতম বা প্রবেশিকা শ্রেণীতে ভর্তি করিতে চাহিলেন না। পরিশেষে বিশেষ অনুমতির ফলে তিনি বিদ্যালয়ের ওই শ্রেণীতেই প্রবেশ করিলেন এবং সযত্নে অধ্যয়ন করিয়া অনধিত বিষয়গুলি অল্প সময়ে ঠিক করিয়া লইলেন এবং 1879 খ্রিস্টাব্দে পরীক্ষা দিলেন। যথাকালে পরীক্ষার ফল বাহির হইলে দেখা গেল তিনি যে শুধু কৃতকার্য হইয়াছেন তাহাই নয়, ওই বৎসর উক্ত বিদ্যালয় হইতে একমাত্র তিনিই প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছেন। এই সাফল্যের জন্য পিতার নিকট হইতে একটি সুন্দর রূপার ঘড়ি উপহার পাইয়াছিলেন। প্রবেশিকা শ্রেণীতে পাঠকালে যদিও তাহাকে অত্যধিক পরিশ্রম করিতে হইত, তথাপি তিনি নিছক পুস্তক কীটে পরিণত হইতে চাহিতেন না, কিংবা মুখস্থ করা বিদ্যায় বিশ্বাস করিতেন না। অবশ্য এই জন্য তাহাকে পরীক্ষাকালে অসুবিধায় পড়িতে হইত। আবার তাহার আদরের বিষয়গুলি অধিক সময় পাইত, অন্যগুলি তেমন আয়ত্ত হইত না। তিনি সাহিত্য পছন্দ করিতেন, অতএব ইংরাজি ও বাংলা সাহিত্যের অনেক ভালো ভালো গ্রন্থ অধ্যয়ন করিয়াছিলেন। ইতিহাসেও তার সমধিক রুচি ছিল, তাই মনোনিবেশপূর্বক মার্শম্যান, এলিফিনস্টোন প্রভৃতি লিখিত ভারত ইতিহাস আগ্রহে পাঠ করিয়াছিলেন। কিন্তু গণিতের দিকে তিনি তেমন দৃষ্টি দিতেন না। একবার তিনি বলিয়াছিলেন, প্রবেশিকা পরীক্ষার মাত্র 2-3 দিন আগে দেখি জ্যামিতির কিছুই শেখা হয় নাই। তখন সারা রাত জেগে পড়তে লাগলাম এবং 24 ঘন্টার মধ্যে জ্যামিতির 4 খণ্ড বই শিখে ফেললাম। সম্ভবত এই সময় তিনি বই পড়ার এক নবীন কৌশল আবিষ্কার করেন। তিনি পরে বলিয়াছিলেন, এমন অভ্যাস হইয়া গিয়েছিল যে কোনো লেখকের বই পংক্তি ধরে না পড়েও আমি বুঝতে পারতাম। প্রতি প্যারাগ্রাফের প্রথম ও শেষ পংক্তি পড়েই তার ভাব ধরতে পারতাম। এই শক্তি যখন আরও বাড়ল তখন প্যারাগ্রাফ পড়ার প্রয়োজন হতো না, প্রতি পৃষ্ঠার প্রথম ও শেষ পংক্তি পড়েই বুঝতে পারতাম। আবার যেখানে কোনো বিষয় বুঝবার জন্য লেখক 4-5 বা আরও বেশি পাতা জুড়ে আলোচনা আরম্ভ করেছেন, সেখানে গোড়ার দিকে কয়েকটি কথা পড়েই আমি তা বুঝে নিতাম। কলিকাতায় তখন সাধারণ নাট্যশালার প্রথম সূত্রপাত হইয়াছে। নরেন্দ্র মাঝে মাঝে অভিনয় দেখিতে যাইতেন। সেখানে এক রাত্রের ঘটনায় তার সাহসের বিশেষ পরিচয় পাওয়া যায়। এক স্থানে অভিনয় চলিতেছে, এমন সময় আদালতের পেয়াদা রঙ্গমঞ্চে উঠিয়া এক অভিনেতাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাইয়া এবং আইন ও আদালতের দোহাই দিয়া তাহাকে গ্রেপ্তার করা হইল বলিয়া ঘোষণা করিল। থিয়েটার ভাঙিয়া যাইবার উপক্রম হইয়াছে দেখিয়া নরেন্দ্রনাথ সতেজে গর্জিয়া উঠিলেন, স্টেজ থেকে বেরিয়ে যাও, যতক্ষণ না পালা শেষ হয় ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকো গে। এইভাবে লোককে বিরক্ত করার মানে কি? তখনই সে দীপ্ত আদেশবাণীর সমর্থনে বহু কণ্ঠে সমস্বরে উচ্চারিত হইল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, শিগগির বেরো। বেগতিক দেখিয়া পেয়াদা সরিয়া দাঁড়াইল, আর যাহারা নরেন্দ্রকে চিনিতেন তাহারা তাহার পিঠ চাপড়াইয়া বললেন, বাহা বা ভায়া, বাহা বা, তুমি না থাকলে আজ সব পণ্ড হতো। আবার গল্প বলায় তিনি ছিলেন সুনিপুণ শিল্পী। বাড়িতে ছোট ছোট ভাই বোনদের বিছানায় শুইয়া আবদার করিত, দাদা গল্প বলো না, আর তিনিও অমনি চিত্তাকর্ষক সব কাহিনী বলিয়া যাইতেন। আলিবাবা ও 40 দস্যু, ব্যঙ্গমা ব্যঙ্গমী
ইত্যাদি রোমাঞ্চকর বা শিক্ষাপ্রদ গল্পের অবতারণা করিয়া শ্রোতাদের মনে আনন্দের ও কল্পনার তুফান উঠানো তাহার পক্ষে খুব সহজ ছিল। বিদ্যালয়ে অধ্যয়নকালে নরেন্দ্রনাথের বাগ্মিতার শক্তি স্ফুরিত হইয়াছিল। একবার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পারিতোষিক বিতরণের জন্য যে সভা হয়, তাহারই সঙ্গে একজন প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় অভিনন্দন দিবারও আয়োজন হয়। ছাত্রীরা ধরিয়া বসিল ছাত্রদের পক্ষ হইতে নরেন্দ্রকে বিদায় অভিভাষণ দিতে হইবে, তাহাও আবার ইংরেজিতে। নরেন্দ্র তখন ইংরাজি ভাষা ও সাহিত্যে সাদরে পাঠ করিতেন এবং বন্ধুমহলে এজন্য তাহার সুনামও ছিল। কিন্তু সে এক কথা, আর প্রকাশ্যে ভাষণ দেওয়া সম্পূর্ণ পৃথক কথা। বিশেষত সে সভায় সভাপতির পদ অলঙ্কৃত করিয়াছিলেন। বাগ্মীপ্রবর শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় যা হোক নির্ভীক নরেন্দ্র সম্মত হইলেন ও যথাকালে উঠিয়া দাঁড়াইয়া অর্ধঘণ্টা যাবৎ উক্ত শিক্ষকের স্থানান্তর গমনের ফলে ছাত্রীরা কত দুঃখিত হইয়াছে এবং বিদ্যালয়ের কিরূপ ক্ষতি হইতেছে ইত্যাদি বিষয়ে বিশুদ্ধ সুললিত ইংরাজি ভাষায় সুচিন্তিত বক্তৃতা দিলেন। বহুদিন পরে স্বামীজির বক্তৃতা শক্তি বিষয়ে সুরেন্দ্রনাথ মন্তব্য করিয়াছিলেন, ভারতবর্ষে যত বাগ্মী দেখিয়াছি তাহাদের মধ্যে তিনি সর্বোত্তম ছিলেন। ইহাতে আশ্চর্য হইবার কিছুই নাই, কারণ ভগবান তখন হইতেই যেন তাহাকে স্বহস্তে গড়িয়া তুলিতেছিলেন এবং বিবিধ সুযোগ সুবিধার মধ্য দিয়া তাহার শক্তি প্রকাশের ব্যবস্থা করিতেছিলেন। বিদ্যালয়ের আলোচনা সভা দিতে তিনি সৎসাহে যোগ দিতেন। অন্যান্য ক্ষেত্রেও গল্প বলা, সহপাঠীদিগকে বিভিন্ন বিষয় বুঝাইয়া দেওয়া, বিচার বিতর্কে সক্রিয় অংশগ্রহণ করা ইত্যাদি সাহায্যে তাহার ভাব প্রকাশের ক্ষমতা দিন দিন বাড়িয়া চলিয়াছিল। আবার বিধি দত্ত সুন্দর আকৃতি, মেঘমন্দ্রের ন্যায় গম্ভীর আওয়াজ, সঙ্গীত সদৃশ সুমিষ্ট স্পষ্ট আবৃত্তি, সুচারু বাক্যবিন্যাস প্রভৃতি শ্রোতাদের হৃদয় কম আকৃষ্ট করিত না। কথিত আছে তিনি পিতার নিকটই প্রথম সঙ্গীত শিক্ষা আরম্ভ করেন। বিশেষত সঙ্গীতা মধ্যেই বিশ্বনাথ যখন রায়পুরে ছিলেন তখন নরেন্দ্রকে নিকটে পাইয়া অনেক প্রকার গান শিখাইয়াছিলেন। সত্যেন্দ্রনাথ মজুমদারের মতে পিতার নিকট তিনি বাল্যকাল হইতে সঙ্গীত শিক্ষা করিয়াছিলেন এবং গীতবাদ্যে তাহার অধিকার ওইকালে কম ছিল না। কার্যপ্রদেশে বিশ্বনাথ যখন পশ্চিমাঞ্চলে ছিলেন তখন ঠুংরি, টপ্পা, গজল ইত্যাদি শিখিয়াছিলেন এবং অবসর পাইয়া পুত্রকে ওই সকলে উৎসাহী ও পারদর্শী করিয়াছিলেন। পরে ওস্তাদ রাখিয়া নরেন্দ্রনাথ সঙ্গীতবিদ্যা রীতিমতো শিক্ষা করেন। ভূপেন্দ্রনাথ দত্তের মতে নরেন্দ্রনাথের সঙ্গীত শিক্ষা হয় বেনি ওস্তাদের কাছে এবং বায়া, তবলা ও পাখোয়াজ শিক্ষা হয় কাশীনাথ ঘোষালের কাছে। ঘোষাল মহাশয় তখন আদি ব্রাহ্ম সমাজে পাখোয়াজ বাজাইতেন। এই বিষয়ে আমরা পরে আলোচনা করিব।